আমি আলোচনায় আসবো, অঙ্কনের কাছে যাবো। অঙ্কন, দেবনারায়ণ বাবু একেবারে বলছেন যে পরিসংখ্যানে গরমিল, একেবারে কেন্দ্রের পক্ষ থেকে জিডিপি সংক্রান্ত যা হিসেবপত্র দেওয়া হচ্ছে সবটাই ভুল। কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বিষয় খুব নিশ্চিত, 1.97 লক্ষ কোটি টাকা সেইটা কিন্তু বকেয়া রয়েছে, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। আর যদি পশ্চিমবঙ্গের ঝুলি না ভরে তাহলে কিন্তু ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কাছে এটা বলার সুযোগ রইল যে পশ্চিমবঙ্গ বারবার বঞ্চিত। সৎসন্তানের মতো যাতে ব্যবহার না করেন, চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বৈঠকে আগেই বলেছেন। দেখুন, পশ্চিমবঙ্গকে যতটা উন্নয়নের প্রকল্প, যতটা ব্যয় বরাদ্দ এবং যা কিছু কেন্দ্রের সরকার দিতে চেয়েছেন, সেটা কিন্তু এই রাজ্যের সরকারের দুর্নীতি এবং অপদার্থতার কারণে রাজ্যবাসী বঞ্চিত হয়েছেন। আপনার মনে থাকবে 65টা রেলের প্রকল্প শুধুমাত্র আজকে পশ্চিমবঙ্গের মাটিতে ফলপ্রসূ হতে পারছে না, তার কারণ হচ্ছে এই রাজ্যের সরকারের ব্যর্থ জমি নীতি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার কারণে কিন্তু চা বাগানের 6টি প্রকল্প যা চা শ্রমিকদের, প্রান্তিক চা শ্রমিকদের আয় বাড়াতে পারে, সেটা থমকে রয়েছে। মৎস্য চাষের সাথে যুক্ত যে সমস্ত আমাদের কৃষিজীবীরা রয়েছেন তাদের জন্য কেন্দ্রের সরকার 30,000 কোটি টাকা রাজ্যকে পাঠিয়ে রেখেছে, কিন্তু রাজ্যের সেই টাকা খরচা করার সামর্থ্য নেই। তাহলে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই পশ্চিমবঙ্গের স্পিড ব্রেকারের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে থাকবেন ততদিন পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হবে। আজকে আপনি বলছেন রেলের বাজেট ইউপিএ আমলে ছিল 4,000 কোটি টাকা, আজকে হয়েছে 14,000 কোটি টাকা। গ্রাম সড়ক যোজনা একসময় 6,000 কোটি টাকা ইউপিএ আমলে রাজ্য পেত, এখন পাচ্ছে 30,000 কোটি টাকা। অর্থাৎ কয়েক গুণ করে নরেন্দ্র মোদীর সরকার এই রাজ্যের সরকারকে পাঠাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেখুন, এই পশ্চিমবঙ্গের এই স্পিড ব্রেকার সরকার যদি থাকে তাহলে উন্নয়নটা হবে কিভাবে? উন্নয়ন হবে কিভাবে? দেখুন, শ্রম দপ্তরের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র, যেখানে একেবারে আবাসের জন্য 100 দিনের কাজের টাকা যাতে তারা পাঠাতে পারে, আদালতও নির্দেশ দিয়েছে। বলুন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলি, মিথ্যারও মহিমা আছে, হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যারম্ভ। আজকে যে কথাগুলো বললো একটা কথাও সত্য না, যে সত্যগুলো চাপে না। আচ্ছা বেশ বেশ বেশ, দুজনকে একবার থামাই, একটার পর একটা প্রকল্পের একটা। আচ্ছা 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 আচ্ছা, দুজনকে থামাই। একবার আশুতোষের কাছে যাই, 100 দিনের কাজই বলুন, রেশনই বলুন, আর যাই বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একের পর এক বঞ্চনার অভিযোগ যেমন তৃণমূল কংগ্রেস করেছে, তার পাশাপাশি একেবারে দুর্নীতির পরিসংখ্যান সেটাও কিন্তু রাজ্যের মানুষ দেখেছেন। কিন্তু আশুতোষের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আর্থিক সমীক্ষা রিপোর্ট যেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করলেন, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের যে অভ্যন্তরীণ, যেটা এনএসডিপি বলে, রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 2023-24-এর থেকে 24-25-এ বাড়লেও 9.85% বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও সেটা কিন্তু আমাদের যে পড়শি রাজ্যগুলো রয়েছে তার থেকে অনেক কম। পশ্চিমবঙ্গ তাহলে উৎপাদনে পিছিয়ে রয়েছে কেন? দেখো, পশ্চিমবঙ্গ উৎপাদনে কেন পিছিয়ে রয়েছে এটা তৃণমূল বলবে, এটা বিজেপি বলবে। তার কারণ উৎপাদন করার মতন যে জায়গাগুলো রয়েছে, এই ল্যান্ড ব্যাংকের নামে ভূত ব্যাংক আছে এখানে। তার কারণ এখানে ল্যান্ড গ্র্যাব হয় এবং সবথেকে বড় কথা, তোমায় চলে যেতে হবে আসানসোলের জন্য। হিন্দুস্তান কেবলস কে চালাচ্ছিল? ওখানে বিজেপির এমপি ছিল, পালিয়ে তৃণমূল হয়েছে। কোথায়? দীর্ঘদিন ধরে বন্ধ, অনেক লোক বেকার। ম্যানুফ্যাকচারিংটা হবে কোথা থেকে? এবং সবথেকে 2-3টে কথা জানতে হবে। আজকের যে বাজেট, এটা কি মোদিজির ট্রাম্প বাজেটে পরিণত হবে? আমরা সময়ের অপেক্ষা করছি। তার কারণ দেখো, মানরেগা প্রকল্প যেটা নিয়ে এখন তৃণমূল বিজেপি চেঁচামেচি করছিল, 1.11 লাখ ক্রোড় ছিল 2020-21-এর অ্যালোকেশন। 1,11,00,000 এই যে টাকাটা কোথায় গেল? 1,11,00,000 কোটি টাকাটা কোথায় গেল? কমে কত করেছে? 85,000 কোটি টাকা করেছে 24-25-এ। 60-40 করে দিয়েছে এখন আবার ভিবিজি রামজি, শুধু নাম বদল, কাজ নেই। এবং নিজের হাতে রাখতে হবে। বিজেপির অন্য কেউ যদি সরকার চালায়, অবিজেপি সরকার যদি চলে, ডবল ইঞ্জিনের খাতা যেখানে আছে সেখানেই একমাত্র পাবে, বাকি জায়গায় পাবে না। এটা হচ্ছে চক্রান্ত। 43,000 কোটি টাকা ডিউ পশ্চিমবঙ্গে। যারা চুরি করেছেন বিজেপি সরকার তাদের প্রসিকিউট করছেন না কেন, ধরছেন না কেন? কিন্তু বাকি গ্রামের মানুষগুলোকে ভুকা পেয়াসা রেখে দেওয়ার যে পরিকল্পনা এই বিজেপি সরকার, এটা আমরা ধিক্কার জানাই। আমরা এটা তোমাদের জানিয়ে রাখি
যে এতগুলো কথা বলছেন, এখানে সিডি নানা রকম আলোচনা হলো। আজকের দিনে সবথেকে বড় ঘটনা যেটা অর্থনৈতিক বিষয়, সেটা হচ্ছে যে রুপি, আমাদের টাকা একদম 6.5% ডেপ্রিসিয়েশন করেছে, ভাবা যায় এটা? ভয়ানকভাবে টাকা এবং যে 6.5% ডেপ্রিসিয়েশনকে দেখিয়ে এখন এই বিকশিত ভারত করতে গেলে, মোদিজির বিকশিত ভারতের স্বপ্ন করতে গেলে 8.5%-এর উপরে জিডিপি দরকার। একদম। ইকোনমিক সার্ভে বলছে 7 এবং 7-এর কমে রান করছে। 6.8 থেকে 7.2 টার্গেট ধরা হয়েছে। তাহলে এই যে টার্গেটেড, এই টার্গেট তো কমপ্লিট হয় না, আমরা দেখেছি। এবং ইন্ডিয়ান ফার্মস যারা রয়েছে, ভারতীয় যে ফার্মগুলো রয়েছে, তাদের যে আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট $14 বিলিয়ন থেকে $24 বিলিয়ন পরিণত হয়েছে। একদম। আমি আশুতোষের এই জায়গা থেকে আমি একবার একটু অনির্বাণদার কাছে, হ্যাঁ বলুন। লাস্ট পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হচ্ছে বিজেপির যারা শ্রমিক, মানে আমাদের বাংলার যারা শ্রমিক বিজেপির রাজ্যে খুন হচ্ছে, সেটা নিয়ে যাতে আজকে কিছু আলোচনা হয়, তার কারণ হচ্ছে শ্রমিক উৎপাদন, যে কথা আমরা বলছি উৎপাদনে কিন্তু শ্রমিকের বড় সহযোগিতা থাকে। আমি যাব অঙ্কনের কাছে, তবে আমি অনির্বাণদার কাছে একবার যাই। অনির্বাণদা, অবশ্যই আর্থিক বৃদ্ধি অর্থাৎ জিডিপি এবং কর্মসংস্থান, এই দুটো ক্ষেত্রে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি দিশা দেখাতে পারেন তার অপেক্ষায় কিন্তু মানুষজন রয়েছেন। এবং সেখানে বলা হচ্ছে এমএসএমইর উপরে জোর দেওয়া। গতবারও আমরা দেখেছি এমএসএমইর কথা বলা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি এমএসএমইতে গুরুত্ব যেমন দিতে হবে, অন্যদিকে আমরা বর্তমান জিওপলিটিক্যাল সিচুয়েশনটাকে মাথায় রেখে ইতিমধ্যেই যে ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি যেগুলো হয়েছে ভারতবর্ষের, এইটা পাশাপাশি কতটা জরুরি? না দেখুন, আজকে এখানে যারা আলোচনা করছি আমরা প্রত্যেকের একটা রাজনৈতিক মতাদর্শ আছে, তারা প্রত্যেকেই স্টেক হোল্ডার্স ভারতবর্ষের, তারা সবাই ভারতবর্ষের উন্নতির জন্য বলবেন, কিন্তু সরকারের কাছে কাজটা কিন্তু খুব কঠিন। আজকের দিনে দাঁড়িয়ে ট্রাম্পের চোখরাঙানি এবং তার সঙ্গে ভারতবর্ষের যে দৈনন্দিন নিত্যনৈমিত্তিক সমস্যা, সেই সমস্যাতে মেন সমস্যা যেটা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সেটাকে সরিয়ে দিল। পারিপার্শ্বিক একটা রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে ওইদিকে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, তাদের সঙ্গে সীমান্তে একটা সংঘর্ষ হওয়ার পরিকল্পনা আছে, তার জন্য ডিফেন্সের জন্য একটা অ্যালোকেশন বাড়াতে হবে। তার সঙ্গে আজকে যেটা রুপি ডিভ্যালুয়েশন হয়েছে, এটা তো বাস্তব। এবং ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে রুপি ডিভ্যালুয়েশন কেন হচ্ছে বা কেন এই সোনার দাম বাড়ছিল বা রূপোর দাম বাড়ছিল, তার জন্য সরকারি কোনো, আমি বলবো, সতর্কবার্তা ছিল না। সরকারের কাছে সেরকম কোনো স্টেটমেন্টও নেই যেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু আজকে অর্থনীতির লোক হিসেবে আমরা যেটা চাই সেটা হচ্ছে ডলারের উপরে যে আমাদের যে ডিপেন্ডেন্সি এবং ভারতবর্ষের যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, আগে তো সেটাকে সুরক্ষিত রাখতে হবে। ভারতবর্ষের জনগণকে, আমি এত স্টেক হোল্ডার সবাই সবার নিজের ব্যক্তিগত স্বার্থকে বলবেন আমাকে ইনকাম ট্যাক্সে ছাড় দিন, আমাকে জিনিসপত্রের দাম কমান, কিন্তু ভারতবর্ষে এত বড় একটা বৃহৎ অংশের 140 কোটির লোককে আমি বলবো সবাইকে সুরাহা দেওয়া সম্ভব না। কিন্তু ভারতবর্ষের যে গতিপথ আজকে যে জায়গাতে আমাদের দেখতে পাচ্ছি, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুব ভালো আছি বলে যে ঢক্কানিদাদ হচ্ছে, যেটা অঙ্কনরা বারবার বলছে, সেটার থেকে দূরে সরে আসতে হবে এবং ভোটমুখী বাজেট হবে। আজকে অঙ্কনদের জন্য হয়তো হবে, আপনি অঙ্কন বলছিল স্পিড ব্রেকার, কিন্তু তা সত্ত্বেও অঙ্কনদের ভোটে যাতে ওরা উজ্জীবিত হতে পারে তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিছু পরিকল্পিত ঘোষণা থাকবে। কিন্তু ঘোষণাগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা তার জন্য আমরা অ্যাকশন টেকেন রিপোর্ট দেখতে পাই না। গত বাজেটে যত কিছু পরিকল্পনা হয়েছে এখানে থাকবে, মেট্রো সম্প্রসারণ নিয়ে আজকে দেখবেন কিছুক্ষণ পরে হয়তো একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, কিন্তু সেই সম্প্রসারণটা কবে হবে, তার যারা এবং কেন সেখানে কি ধরনের বাধা সেখানে তৈরি হচ্ছে, সেই বাধাগুলোকে কিভাবে কাটানো সম্ভব। একদম একদম। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, এটা নিয়ে প্রত্যেকটা মানুষ, সে আজকে টিভির পর্দায় যারা চোখ রেখেছেন তার বাড়িতে হয়তো তার রাজনৈতিক পরিচয় আছে, তিনি সিপিএম করেন, কংগ্রেস করেন, বিজেপি করেন বা তৃণমূল করেন, কিন্তু তিনি চান তার বাড়ির ছেলেটা যাতে দুধে ভাতে সংসার করতে পারে, তার যাতে বাড়ির ছেলেটা চাকরি পায়, তার বাড়িতে যাতে জিনিসপত্র কিনতে পারে, জিনিসের দামটা কম হয়। কিন্তু সকলে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.